কিন্তু বৃষ্টিটা কদম তলায় নয়, ওই মেঘের
বৃষ্টি কোথায় হচ্ছে দেখো, দেখো ওই মেঘের বর্ষণে আমার নয়ন পথে বর্ষণ আমার নয়ন পথে, যদিও মেঘের কদম তলাতে মেঘের বর্ষণে আমার নয়ন পথে, যদিও মেঘের কদম তলাতে বর্ষণ আমার নয়ন পথে। জ্ঞানদাস কহে না কহন, যে কহিলা ধনী সেই সে প্রমাণ। এই মেঘ কেমন জানো? এই মেঘ ভক্তের হৃদয় আকাশে উদয় করি, নয়নের পথে বহয়ে বাড়ি। এই কৃষ্ণ মেঘ যদি কোনো ভক্তের হৃদয় আকাশে উদয় হয়, তাহলে সেই ভক্তের নয়ন পথে তার বর্ষণ হয়। এ মেঘ সেই মেঘ বটে, সেই মেঘ বটে যে ত্রিভুবন প্লাবন করে, সেই মেঘ বটে ত্রিভুবন প্লাবন করে, সেই মেঘ বটে ত্রিভুবন প্লাবন করে, তার লীলামৃত বরিশানে। কৃষ্ণ নব জলধর জগত শস্যই উপর, বই ক্ষয়ে লীলামৃত ধার। কৃষ্ণ মেঘ ত্রিভুবনকে প্লাবিত করছে তার লীলার অমৃত ধারা, সেই মেঘ। তাহলে আর কথা না বলে জিজ্ঞেস করো কেন সেদিন দিয়ে রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে, আমাদের কথা দিয়ে দাঁড়িয়ে আছে। আমরা তো মথুরায় যাবো, একটু বিক্রি বাটা করবো, তবে তো ঘরে দুটো পয়সা আসবে। বাণিজ্যে বসতে লক্ষ্মী কমায় না, লক্ষ্মী ঠাকুর কোথায় থাকে? লক্ষ্মী ঠাকুর পুরোটা এক জায়গায় থাকে আর অর্ধেকটা এক জায়গায় থাকে। আমার সাথে বলছে আমি যে পুরোটা কোথায় থাকে? না, যেখানে ব্যবসা চলছে, যেখানে ব্যবসা সেখানে লক্ষ্মীর সম্পূর্ণ অবস্থা। বাণিজ্যে বসতে লক্ষ্মী, তদর্থম কৃষিকর্মণি, যেখানে চাষবাস সেখানে অর্ধেকটা লক্ষ্মী আছে। ব্যবসায় সব থেকে বেশি লক্ষ্মী থাকে, আর লক্ষ্মীর অর্ধেক অবস্থান চাষবাসে। আর যারা চাকরি করছে তাদের কাছে সিকি ভাগ লক্ষ্মী বলছে তদর্থম রাজ সেবায়াম, মানে রাজ কর্মচারী যারা, অর্থাৎ সরকারি চাকরি যারা করছে তাদের কাছে সিকি ভাগ লক্ষ্মী। আর ভিক্ষা নৈব নৈব চ, ভিক্ষা যদি কারো করার অভ্যাস থাকে তার কাছে জিরো লক্ষ্মী। ওই জন্য ভিক্ষা কখনো নয়, ভিক্ষায় অধিকার দুইজনের, হয় ব্রহ্মচারী নয় সন্ন্যাসী। ভারতীয় সমাজ ব্যবস্থা ব্রহ্মচারীর ভিক্ষার অধিকার আছে। ব্রহ্মচারী তারা যারা শাস্ত্র অধ্যয়নের জন্য বা কঠিন তপস্যা করার জন্য সংসার ছেড়ে বাইরে আছে। যারা বাপের হোটেলে খাচ্ছে তাদের ব্রহ্মচারী মনে করবেন, কিছু মনে করবেন না, একটু মাঝে মাঝে কাঁচা ভাষা বেরিয়ে পড়ছে। বাপের হোটেলে খাচ্ছ আর পড়াশোনা করছো, ব্রহ্মচারী বলা যাবে না। তুমি নিজের দায়িত্বে যখন পড়াশোনা করছো, বাবার থেকে একটা পয়সাও না নিয়ে টিউশন পড়িয়ে যে পয়সা পাচ্ছ সেই পয়সায় নিজে পড়াশোনা করছো, তাহলে তুমি ব্রহ্মচারী। কিন্তু বাবা তোমায় খাওয়াচ্ছে, বাবা তোমার স্কুল খরচা চালাচ্ছে, আর তুমি ভাবছো আমি ব্রহ্মচারী।
হবে না। ব্রহ্মচারী হচ্ছে যে নিজের দায়িত্বে পড়াশোনা বা কোনো কঠিন তপস্যা করে, সে হচ্ছে ব্রহ্মচারী। ব্রহ্ম শব্দের অর্থ এখানে শাস্ত্র জ্ঞান। শাস্ত্র জ্ঞান যে চর্চা করছে সে হলো ব্রহ্মচারী। ব্রহ্মের সঙ্গে যে চর্চা করছে, ব্রহ্ম মানে ঈশ্বরের বাণী, ব্রহ্ম মানে শাস্ত্র জ্ঞান। সেটা তুমি যদি বাবার হোটেলে বসে করো তাহলে তুমি ব্রহ্মচারী না। ওই জন্য আগেকার দিনে গুরুগৃহে থেকে পড়াশোনা, গুরুগৃহে থেকে পড়াশোনা করতো তাদেরকে ব্রহ্মচারী বলা হতো, কারণ বাবার থেকে সে টাকা নেয় না, সে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে এনে মাস্টার মশাইকে পয়সা দিত। ছাত্রের ভিক্ষা করা পয়সায় মাস্টার মশাইয়ের স্কুল চলতো, সরকারের থেকেও টাকা নিত না, ছাত্রের বাবা মার কাছেও টাকা নিত না। ছাত্ররাই ভিক্ষা করে এনে টাকা দিত মাস্টার মশাইকে আগেকার দিনে। সেই জন্য সেই শিক্ষাটা হতো সম্পূর্ণ স্বাধীন শিক্ষা ব্যবস্থা। সরকার কোনোদিন বলতে পারবে না যে আমি তোমায় পয়সা দিয়ে পড়াচ্ছি। এখন তো সরকার বলতে পারবে, কারণ সরকারি স্কুলে তুমি কি পড়ছো, সরকারের দেওয়া মাইনে দেওয়া চাকরির মাস্টার মশাই তোমাকে পড়াচ্ছে, কাজে সরকার বলতে পারে যে আমি তোমায় পড়িয়েছি, কাজে তুমি আমায় ভোট দাও। কিন্তু এই কথা বলার সাহস তখনকার দিনে সরকার ছিল না, কারণ তখনকার দিনে ছাত্র নিজে ভিক্ষা করে পড়াশোনা করত, নিজে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যা পেত তাই মাস্টার মশাইকে দিত, মাস্টার মশাই সেটা নিয়ে ছাত্রকে পড়াতো। না ছেলে মেয়ের বাবা মা দেবে, না সরকার দেবে, ছাত্র নিজে ভিক্ষা করে গুরুদেবকে দক্ষিণা দেবে। এসব কত উচ্চ আদর্শ, এগুলো আমরা রাখতে পারিনি, ভারতবাসী আমরা এটা রাখতে পারিনি, এটা আমাদের দুর্ভাগ্য। হয় আমরা বড় লোকের ইংলিশ মিডিয়াম স্কুলে যাচ্ছি, আর তা না হলে সরকারের পোষা স্কুলে যাচ্ছি, নিজের দায়িত্বে শিক্ষা গ্রহণ করতে পারছি। কিন্তু প্রাচীন শিক্ষা ব্যবস্থায় ছাত্র নিজে ভিক্ষা করবে, করে মাস্টার মশাইকে দক্ষিণা দেবে। বাবা মার কাছেও সে দায়ী থাকলো না, সরকারের কাছেও সে দায়ী থাকলো না, সে সম্পূর্ণ স্বাধীনভাবে শিক্ষা গ্রহণ করে যেটা ভালো মনে করে সেটা। কিন্তু সেটা এখন সম্ভব না। এখন সিস্টেম এমন হয়ে গেছে, হয় বাবা মা আমাকে পড়াশোনা করাচ্ছে, তাহলে সরকার আমাকে পড়াশোনা করাচ্ছে। যে কোনো একটা, আমি যদি ইংলিশ মিডিয়ামে পড়ি তাহলে বাবা মা আমাকে পড়াচ্ছে, আর আমি যদি সরকারি স্কুলে ফ্রিতে পড়ি তাহলে সরকার আমাকে পড়াচ্ছে। হয় আমি সরকারের কাছে বাধ্য, নইলে বাবা মার কাছে বাধ্য। কিন্তু আগে এটা ছিল না, হয় ব্রহ্মচারী ভিক্ষা করবে আর সন্ন্যাসী ভিক্ষা করবে, এই দুজনের ভিক্ষায় অধিকার, বাকি কারোর ভিক্ষায় অধিকার। তাই লক্ষ্মী তিন জায়গায় থাকে, বাণিজ্যে বসতে লক্ষ্মী, তদর্থম কৃষি কর্মণি, তদর্থম রাজ সেবায়াম, ভিক্ষায়াম নৈব নৈব চ। আমরা যেমন অধিরুদ্ধ বিক্রি করবো, দুটো পয়সা আসবে ঘরে। এই রাস্তায় যদি কৃষ্ণ দাঁড়িয়ে থাকে আমরা বিক্রি করবো কি করে? ওই দাঁড়িয়ে কৃষ্ণকে জিজ্ঞেস করো তো কে? এই যে শ্যামসুন্দর, তুমি তো গরু বাছুর চড়াও, তুমি আজকে লাঠি নিয়ে রাস্তায় দাঁড়িয়েছো কেন? কৃষ্ণ বলছে আমি দাঁড়িয়েছি কেন, আগে তোমরা উত্তর দাও, তোমরা সেজে গুজে কোথায় যাচ্ছ? বলো বলো ওই নাম এসে ইন্দ্রভাষা 26 মাত্রার নাম ইন্দ্রভাষা। বলো বলো ওই নাম এসে
সরকারকে ট্যাক্স দেবে না, এ কোনোদিন হয়? দধি দুগ্ধ বিক্রি করে রাতারাতি বড় লোক হয়ে যাচ্ছে। শুনতে না কি দেখছো? দধি দুগ্ধ বিক্রি করে রাতারাতি বড় লোক হয়ে যাচ্ছ, আর সরকার হয়ে যাচ্ছে ভিখারি, কারণ সরকারকে ট্যাক্স দিচ্ছ না। সেই জন্য সরকার আমাকে পাঠিয়েছে সবার কাছ থেকে কর আদায় করে কংস রাজাকে দেবো, যাতে কংস রাজার রাজত্বটা ভালো করে চলে। ওই জন্য আমি দাঁড়িয়েছি। কোথায় যাও হে গোয়ালিনী, কোথায় তোমার ঘর? কিসের বসরা দাসীর মাথার উপর? বসরা মানে ডালা, দধি দুগ্ধ ভরা ডালা রয়েছে মাথায়। তখন ললিতা বিশাখা বলছে, তুমি কে আগে বলো, তারপর তো আমাদের পরিচয় দেবো। আমি কে? আমি হলাম রাজ কর্মচারী। তোমরা ভেবো না এই কৃষ্ণচন্দ্র শুধু গরু দাঁড়ানো রাখা। আমি গরু চড়িয়েছি, কিন্তু এখন আমি সরকারি অফিসার। আমি কংস রাজার দরবারে চাকরির জন্য আবেদন করেছিলাম। কংস রাজা আমার মতো উপযুক্ত পাত্র আর দ্বিতীয় খুঁজে পেল না, তাই আমাকে একসঙ্গে দুটো চাকরি মঞ্জুর করল। সরকারি চাকরি লোকে একটা পায় না, আর আমি দুখানা সরকারি চাকরি করছি। জানো আমার কি কি চাকরি? ঘাটের ঘাটোয়াল আমি, পথে মহাগামী। ঘাটের ঘাটোয়াল মহাগামী, ঘাটের ঘাটোয়াল আমি, পথে মহাগামী। কংস রাজা বলেছে যারা নৌকায় পার হয় আর পয়সা দেয় না, তাদের থেকে পয়সা নেবে। এই ঘাটের ঘাটোয়াল ওটা আমার প্রথম চাকরি। কংস রাজা আবার বলেছে যারা দধি দুগ্ধ বিক্রি করে কিন্তু সরকারকে পয়সা দেয় না, তাদের থেকে ট্যাক্স নেবে। তাই এখন আমি সেইটা চাইছি। কর আদায় করার জন্য আমাকে পাঠিয়েছে কংস রাজা। দধি দুগ্ধ বিক্রি করে রাতারাতি বড় লোক হয়ে যাচ্ছে সবাই, একতলা বাড়ি তিনতলা হয়ে যাচ্ছে, অথচ সরকারকে কর দিচ্ছে না। তাই আমাকে পাঠিয়েছে। আজ দান দিতে হবে, শোনো বিনোদিনী, আজ দান দিতে হবে। আজকে তোমায় দান দিতে হবে। দান মানে কর, কর দাও। রাধারানী এই কথা শুনে আকাশ থেকে পড়লেন যে দধি দুগ্ধ বিক্রি করতে গিয়ে কর দিতে হয়, জীবনে প্রথম শুনছি। মায়েরা আপনারা শুনেছেন, সোনার হার যারা বিক্রি করে তারা ট্যাক্স দেয়, দামি দামি গাড়ি যারা বিক্রি করে তারা ট্যাক্স দেয় সরকারকে। মানে বড় ব্যবসা যাদের, গাড়ি, সোনা, রূপো। কিন্তু মনে করুন যে লোকটা ঘুগনি বিক্রি করছে, সে সরকারকে ট্যাক্স দেয়? যে লোকটা ফুচকা বিক্রি করছে, সে সরকারকে ট্যাক্স দেয়? অর্থাৎ গরিব চাষি, গরিব ব্যবসায়ী যারা, তাদের ট্যাক্স দিতে হয় না সরকার। গাড়ির দোকান, সোনার দোকান, তারা সরকারকে ট্যাক্স দেয়। কিন্তু যারা ফুচকা, ঘুগনি, আলু কাবলি কি করে, তাদের ট্যাক্স দিতে হয় না। তুমি কেন বলছো যে আমাদের থেকে করবে? আমরা দধি দুগ্ধ বিক্রি করে গরিব লোক। শোনো, ওই দামি দেখি, দামি দেখি পিছে কাঁপেছে শরীর গো, ও গো রানী দেখি কাঁপি শরীর, আমি কেন ঘরে বাহির
পিছে শরীর। কর আদায় করতে বেরিয়েছেন আজকে স্বয়ং কৃষ্ণ। প্রমায়েরা কিছু কিছু লোকের কপালে আগে কর সরকার কেটে নেয়, তারপর সরকার মাইনে দেয়। তারা বলুন তো, যারা চাকরি করে সরকার তাদেরকে মাইনে দেওয়ার আগে ট্যাক্স কেটে নেয়। আর যারা ব্যবসা করে তারা সারা বছর ব্যবসা করে নিজের খরচা টরচা বুঝিয়ে দেয়, তবে ইচ্ছা হলে কর দেয়, ইচ্ছা না হলে কর দেয়। তাই চাকরি আর ব্যবসার মধ্যে বিরাট বড় পার্থক্য। কেউ কিন্তু রাগ করবেন না আমার কথা শুনে, যেটা বাস্তব আমি সেটা বলছি। যারা চাকরি করেন তাদের মাইনে তো যেহেতু ব্যাংক থেকে আসে, জনগণের কাছ থেকে তো আসে না, ব্যাংক থেকে আসছে। ওই জন্য সরকার আগে তার ট্যাক্স কেটে নিচ্ছে, তারপর মাইনে দিচ্ছে। কিন্তু যারা ব্যবসা করে তারা যা ইনকাম করলো, তারপর দেখবেন দেখালো আমার ব্যবসায় এই ক্ষতি হয়েছে, আমার ব্যবসায় এই ডেমারেজ গেছে, আমার ব্যবসায় এই খরচা হয়েছে, সব কিছু বাদ দিয়ে তারপর যেটা লাভ দেখাবে তারপর ইনকাম ট্যাক্স। আর চাষিদের কপালে আরেকটু ভালো আছে, যে যত চাষ করে ইনকাম করুক না কেন সরকারকে ট্যাক্স দিতেই হয়। এই ট্যাক্সের ব্যবস্থাটা তিনজনের কপালে তিন রকমের। যারা চাকরি করছে তাদের আগে ট্যাক্স কাটা যাচ্ছে, তারপর মাইনে আসছে। আর যারা ব্যবসা করছে তারা আগে মুনাফা নিচ্ছে, তারপর ট্যাক্স দিচ্ছে। আর যারা চাষি ভাই তাদের ট্যাক্সের কোনো গল্প নেই। তবে হ্যাঁ, চাষি ভাইদের মধ্যে যে অন্যায় হচ্ছে তা না, কারণ চাষ করতে পারে সফল হয় না। কোনো কোনো কালে দেখা গেছে চাষ করতে গিয়ে যা খরচা হলো সবটাই নষ্ট হয়ে গেল, খরচাটাও নষ্ট, পরিশ্রমটাও নষ্ট। সেই জন্য সরকার এটা বিচার করেছে যে চাষিদের ক্ষেত্রে আলাদা ছাড় দেওয়া হবে, কারণ চাষ প্রত্যেকবার সমানভাবে লাভজনক হয়। তাই তিনজনের ক্ষেত্রে ট্যাক্স কিন্তু তিন রকম। গোপীগণ বলছেন যে আজকে কর আদায় করার জন্য কৃষ্ণ দাঁড়িয়েছে। যদি জানিতাম আগে এই পথে কণ্টক আছে, যদি তবে ঘরের না হইতাম বাহির, তবে ঘরের না হইতাম বাহির। ঘর থেকে বেরোনোর সময় আমার মাথায় ফটাস করে লাগলো, বুঝলাম নিশ্চয়ই কিছু একটা বিপদ আছে। এমন সময় একটা টিকটিকি ঠিক বলে উঠলো। সেই সময় কোথায় ছিল ননদী, সে আবার এসে জোরে একখানা তিনখানা হয়েছে বাড়ি থেকে বেরোনোর সময়। দরজায় ঠোকা লেগেছে মাথায়, টিকটিকি করেছে ঠিক ঠিক, আর ননদী দিয়েছে হাঁচি। কাজে বিপদ তো হবেই। ঘর হইতে বাহির আইতে ও চাল ওঠে দিল মাঠে, হাঁচি দেখি না বলিলাম বাঁধাবো, হাঁচি দেখি না বলিলাম বাঁধাবো। যেমন হরিণী পলাইয়া যাইতে ঠেকিল ব্যাধের হাতে,
তো? এবার রাখাল ছেলে যদি চাকরি পেয়েছি এই কথাটা বলে, মনে করুন আপনার পাড়ায় যে ছেলেটা টোটো চালায়, ক্লাস 4 অবধি পড়েছে, বেশি পড়াশোনা করে ক্লাস 4 অবধি পড়ার পর টোটো চালাচ্ছে। এবার সেই যদি দুদিন পরে একটা পুলিশের পোশাক পরে গ্রামে আসে, কেউ তাকে মানবে? মাধ্যমিক পাস করলো না, জীবনে ইন্টারভিউ দিল না, আর পুলিশের ড্রেস পরে বাড়ি চলে আসবে, টোটো চালাও। কৃষ্ণকে গোপীগণ দেখেছে গরু চড়াতে, আর সেই কৃষ্ণ বলছে আজকে আমি কংসরাজার হয়ে কর আদায় করছি। মেনে নেবে কেন? কে তোমায় দিল বলে দণ্ডে কাছো নানা কাছো না ছাড়ো রমণীর পাছো। এই ভাষাগুলোর মানে কি একটু বোঝা কঠিন, কারণ ভাষাগুলো মধ্যযুগের 300-400 বছর আগের ভাষা। 100 বছর আগের ভাষা বোঝা মুশকিল হয়, আর এটা 300-400 বছর আগের বাংলা ভাষা। বলছে দণ্ডে কাছো নানা কাছো, এটা মানে কি? এবারে কাছো কাছো শুনে কেউ যদি জানলার কাছ ভাবে তাহলে তো ভুল হয়ে যাবে। এখানে কাঁচ মানে জানলার কাঁচ নয়, দণ্ডে কাঁচো নানা কাঁচো মানে হচ্ছে এক দণ্ড, মানে এক দণ্ড হচ্ছে 24 মিনিট। আগেকার বিশেষ এই মিনিট সেকেন্ড এগুলোকে ইংরেজদের শেখানো, এগুলো কি আমাদের নিজেদের ভাষা? মিনিট সেকেন্ড এসব ইংরেজদের। ইংরেজরা আসার আগে আমরা কি বলতাম? ইংরেজদের আগে এগুলো আমরা বলতাম দণ্ডপদ। এক দণ্ড মানে 24 মিনিট। কাজেই দণ্ডে কাচো, এখানে কাচো মানে বেশভূষা। এক দণ্ডে মানে 24 মিনিটের মধ্যে কাচো বেশভূষা করছো, নানা কাচো নানা ধরনের পোশাক করছো। তার মানে আধ ঘন্টার মধ্যে যে বারবার পোশাক পাল্টায় মেয়েদের মন ভোলানোর জন্য, সে কখনো চাকরি পায়? যার পড়াশোনায় মন নেই, শুধু মেয়েদের মন ভোলানোর জন্য পোশাক পাল্টে বেড়াচ্ছে, সে চাকরি পায়? এটাই বলার উদ্দেশ্য। দণ্ডে কাছো নানা কাছো না ছাড়ো রমণীর পাছো। রসিকতার মধ্যে দিয়েও সমাজ শিক্ষা হয়ে যায়। কবিগণ বলছেন কৃষ্ণকে যে আধ ঘন্টার মধ্যে যারা মেয়েদের মন ভোলানোর জন্য পোশাক পাল্টে বেড়াচ্ছে তাদের চাকরি হয় না। এটা যদি কোনো ছাত্র মন দিয়ে শুনে, সেও এখন থেকে মন দিয়ে পড়াশোনা করবে। এগুলো প্রকারাগত সমাজ শিক্ষা। যে তুমি চাকরি যদি পেতে চাও, পড়াশোনায় মন দাও, মেয়েদের মন ভোলানোর জন্য সকালে 1 গেঞ্জি, দুপুরে আর 1 গেঞ্জি, বিকেলে আর 1 গেঞ্জি, এসব করো না। দণ্ডে কাছো নানা কাছো না ছাড়ো রমণীর পাছো। বুঝাইলেও না বুঝাই তোমারে হে কানাই, বুঝাইলেও না বুঝাই তোমারে হে কানাই, তোমায় বলেছি কিছু মনে করবেন না। কেউ ধরুন ইন্টারভিউ দিতে গেছে, ইন্টারভিউ দিতে গেলে যদি কেউ ইন্টারভিউ পাস করে, ইন্টারভিউ পাস করলেই কিন্তু তার চাকরি হয়ে যাবে। এটা ভেতরে খবর বলে দিচ্ছি।
ইন্টারভিউ পাস করে কেউ ভাবলো যে খুব আনন্দ, ইন্টারভিউ পাস করে গেছে আমার চাকরি বাধা, তার নয়। ইন্টারভিউতে যখনই আপনি পাস করলেন, তারপরে পুলিশ ভেরিফিকেশন হবে। আপনি যে যে ডিগ্রিগুলো দিয়েছেন সেগুলো ঠিক আছে কিনা পুলিশ দেখবে। আপনার পাড়ায় গিয়ে পুলিশ খবর নেবে আপনি ভালো মানুষ না চোর চিটিংবাজ। পাড়ার লোক যদি একবার পুলিশকে বলে ফেলে এই বেটা চোর চিটিংবাজ, তাহলে আপনার চাকরি গেল। ওই জন্য ইন্টারভিউ পাস করলেই কিন্তু চাকরি হয় না, পুলিশ ভেরিফিকেশন। কংস রাজা যদি তোমার ইন্টারভিউ নিয়ে থাকে, কংসের পুলিশ যদি এই বৃন্দাবনে আসে, লোকের মুখে কি শুনবে? যে ছোটবেলায় একটা নারী হত্যা করেছে, তার নাম পুতনা বধ। ছোটবেলায় যে নারী হত্যা করতে পারে তার চাকরি হবে? শুনেছি শৈশবকালে পুতনা বধেছ হেলে, শুনেছি শৈশবকালে পুতনা বধেছ হেলে, তৃণাবর্তের লইয়াছ পরাণ, তৃণাবর্তের লইয়াছ পরাণ, তৃণাবর্তের লইয়াছ পরাণ, তৃণাবর্তের লইয়াছ পরাণ, তৃণাবর্তের লইয়াছ পরাণ। এখনই মানুষের বাড়ি দিতেছিলে গলাগলি, এখনই মানুষের বাড়ি দিতেছিলে গলাগলি, এখনই সাধিতে আইলা গান, এখনই সাধিতে আইলা এই জন্য এটাও সমাজ শিক্ষা এখানে হয়ে গেল। ভালো চাকরি যদি পেতে চাও, ক্যারেক্টার সার্টিফিকেট তোমার ভালো তৈরি করো ছোটবেলা থেকে। চোর চিটিংবাজ গ্রুপে যদি ছোটবেলা থেকে তোমার প্রচার হয়ে যায়, তুমি চাকরি পাবে না। এটাও সমাজ শিক্ষা। আরেকটা কথা বলবো, শোনো কৃষ্ণচন্দ্র, তুমি গরু বাছুর নিয়ে থাকো, অতই আনন্দ থাকো। সারাক্ষণ গরুর পিছনে ছুটে ছুটে যে গোবর মাখে, সে পড়াশোনা করার সময় পাবে কখন? যে চাকরি পাবে। রাখালো বড় জাতি, ধেনু রাখো দিবারাতি, রাখালো বড় জাতি, ধেনু রাখো দিবারাতি, মহিষ ধন বৎস লইয়া, মহিষ ধন বৎস লইয়া, মূলবতী শনে হাসো, পিঠে নাহি লাজ বাসো, মূলবতী শনে হাসো, পিঠে নাহি লাজ বাসো, এখনই কংসেরে দিব কইয়া, হে কানাইয়া, এখনই কংসেরে দিব কইয়া, হে কানাইয়া, তোমায় করিল যেই না বলেছে রাখাল বড় জাতি, এই কথাটা শুনে কৃষ্ণের খুব রাগ হয়ে গেছে। গোপীগণ, তোমরা কিন্তু কথা বলতে বলতে সীমানা অতিক্রম করছো। যা বলছিলে সব শুনছিলাম, কিন্তু রাখালকে বর্বর জাতি কেন বলছো? আমি গরু বাছুর পালন করি বলে আমাকে বর্বর বলবে? আমি গরু বাছুর পালন না করলে দধি দুগ্ধ তুমি বিক্রি করবে কি করে? আমি গরু বাছুর পালন না করলে ঘি উৎপন্ন হবে কি করে? আর ঘি যদি উৎপন্ন না হয় ব্রাহ্মণগণ যজ্ঞ করবেন কি করে? সবকিছু গরু বাছুর উপর নির্ভরশীল। আর আমি গরু বাছুর পালন করি বলে বর্বর জাতি? তাহলে তুমিও শুনে রাখো, কি কহিলে সুধামুখী, কহিলে সুধামুখী, আমি মাঠে ধেনু রাখি, কহিলে সুধামুখী, আমি মাঠে ধেনু রাখি। পুরুষে সকলই শোভা পায়, ও রাধে, পুরুষে সকলই শোভা পায়, ও রাধে, পুরুষে। শোনো শোনো, পুরনো পণ্ডিতরা কি বলে জানো? পুরুষের 10 দশা, কখনো হাতি, কখনো মশা। মানে পুরুষ মানুষের ব্যাপার, কখনো
রাজা বৃষভানু, রাজা বৃষভানু। ওই বৃষভানুটাই বলো, রাজা শব্দটা আর বলো না। রাজার মেয়ে যদি তুমি হও, তাহলে রাস্তায় রাস্তায় নদী দুগ্ধ বিক্রি করছো কি করে? এই তোমার রাজকন্যার লক্ষণ। রাজার নন্দিনী হয়ে অধীর পশুরালয়ে, রাজার নন্দিনী হয়ে অধীর পশুরালয়ে, নন্দিনী হয়ে অধীর আমরা স্বপ্নেও তো শুনি নাই, স্বপ্নেও তো শুনি নাই রাজার মেয়ে গভীরে, স্বপ্নেও তো শুনি নাই ওই রাজার মুখে বলছো বাবার নাম রাজা বৃষভানু, আর রাস্তায় রাস্তায় বলে বেড়াচ্ছ বাবু দহিলে, বাবু দহিলে, দহিলে, দহিলে। এই দহিলে কথাটা বলে বলে তুমি যেন আমায় দহিলে, দহিলে, দহিলে। মানে তোমার দুর্ভাগ্য দেখে আমার বুকের ভিতরটা জ্বলে পুড়ে যাচ্ছে। এটা তোমার বাবার দুর্ভাগ্য। এবার তোমার স্বামীর কথা বলি, তোমার মতো সুন্দরী স্ত্রীকে রাস্তায় দধি বিক্রি করতে পাঠিয়ে ওকে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। তোমার নিজ পতি যে কেমন ধরেছে যে, তোমার নিজ পতি যে কেমন ধরেছে, তোমারে পাঠাইয়া দিয়া হাটে, পাঠাইয়া দিয়া হাটে, এমন রূপসী যদি মনে মিলাইত বিধি, এমন রূপসী যদি মনে মিলাইত বিধি, বসাইয়ে রাখিতাম সোনার খাটে, বসাইয়ে রাখিতাম সোনার খাটে। কানু কহে শোনো রাই যে পুরুষের ধন নাই, কানু কহে শোনো রাই যে পুরুষের ধন নাই, ধন ধর্ম সকলি কপালে, ধন ধর্ম সকলি কপালে, যদুনাথ দাসে বলে দূরে বিনে কেন যাবে হে, যদুনাথ দাসে বলে দূরে বিনে কেন যাবে হে, বিকি কিনি করো তরু তলে, বিকি কিনি করো তরু তলে। ভাগ্যবান পদকর্তা যদুনাথ বলছে ও রাধে রানী নন্দিনী, তুমি দধি দুগ্ধ বিক্রি করতে পথে এসেছো, তোমার তো দধি দুগ্ধ বিক্রি হওয়া নিয়ে কথা। কৃষ্ণ যদি সব কিনে নেয় তুমি এখানেই বিক্রি বাটাটা সারো না, তাহলে আমাদের অন্তত ভালো হবে কি জানো, আমরা নয়ন ভরে দেখতে পাবো, নয়ন ভরে দেখতে পাবো কে কি নিবে, কে কি নিবে।
কে কি নিবে, কে কি নিবে। তুমি নদীর দুধ যখন বেচবে তুমি, আর কে কি নিবে, কে কি নিবে। আর অন্যদিকে কি মানে হচ্ছে কে কি নিবে। আমরা দেখবো কে কি নিবে, কে বেচিবে, কে কি নিবে, কে বেচিবে, কে বেচিবে, কে কি নিবে। দেখবো কার কত লাভ হলো, এই কথা বলেছে তখন বলছে দেখো আমাদের রাধারানীকে এইভাবে কথা বলছো তুমি। রাধারানী রাজার মেয়ে, তার কি এত অসম্মান সহ্য হয়? তোমাকে এইবার আমরা জিজ্ঞেস করবো, এইরকম গায়ের রং নিয়ে আর এইরকম বিদ্যা বুদ্ধি নিয়ে তুমি চাকরিটা পেলে কি করে? বিধি কোন গুণে বলো তোমায়, তোমায় দানি করেছে, দানি করেছে, তোমায় দানি করেছে, বলো কোন গুণে দেখবেন এক একজন অফিসারকে দেখতে এত সুন্দর কি অনেকক্ষণ তাকিয়ে থাকতে ইচ্ছে, তাই না? কি সুন্দর দেখতে হয় এক একজন অফিসার। আর তোমার যা দেখতে কালো ভ্রমরের মতো তোমার রূপ, রূপেতে ভ্রমরা। কৃষ্ণ বলছে দেখো কালো দেখতে বলে কি আমার গুণ থাকতে পারে না? রূপের কথা বাদ দিয়ে গুণের কথা বলো। বলে তোমার গুণের কথাও কি বৃন্দাবনের লোক জানে না? গুণে ননি চোরা, রূপেতে ভ্রমরা, গুণে ননি ঝরা। চাকরি বাকরির যে কি অবস্থা সে তো আপনারা খবরে দেখছেন, শুনছেন। আমি আর নতুন করে কিছু বলবো। সবসময় যে গুণ থাকলেই তার চাকরি হবে তার কিন্তু কোনো কথা নেই। একটা ছেলে ইন্টারভিউ দিতে গেছে, বুঝলেন? এবার যিনি ইন্টারভিউ নিচ্ছেন তিনি বলছেন, এই ছেলে ডিগ্রিগুলো দেখি। ডিগ্রি দেখিয়েছে, মাধ্যমিক পাস, 3rd ডিভিশন, উচ্চ মাধ্যমিক পাস, 3rd ডিভিশন, বিএ পাস, 3rd ডিভিশন, এমএ পাস, 3rd ডিভিশন। সব ক্লাসে 3rd ডিভিশন পাস করেছিস, তোর লজ্জা করে না? চাকরির জন্য ইন্টারভিউ দিতে এসেছিস। তখন ছেলেটি হাত জোড় করে বলছে, বাবু আমার ডিগ্রিগুলোর দিকে দেখলে আমার চাকরি কোনোদিনই হবে না, সেটা আপনি জানেন। তাই দয়া করে আমার ডিগ্রিগুলোর দিকে না দেখে, মানে টেবিলের উপরে না দেখে একটু টেবিলের নিচে দেখুন না। টেবিলের নিচে, বুঝতে পারছেন তো কি হচ্ছে? টেবিলের নিচে তখন 500 টাকার নোটের মোটা মোটা বান্ডি, তার চাকরি হবে? ঘুষ দিতে পারলেও চাকরি হয়, কিন্তু তোমার যে অবস্থা, ওই রোগা রোগা গরু, ওই নিয়ে তুমি ঘুষ দেবে কি করে? ধনেতে ধবলি বসতি গাছে, গুণে নদী চোরা, ধনেতে ধবলি বসতি
কেউ যদি ফর্সা হয়, তাকে কেউ যদি বলে তুমি কি ফর্সা গো, তার শুনে খুব আনন্দ হয়। কিন্তু কেউ যদি কালো হয়, আর তাকে যদি কেউ বলে তুমি কি কালো গো, কৃষ্ণকে যখনই গোপীগণ বলেছেন তুমি কি কালো গো, কৃষ্ণ তখন মুখ লুকিয়ে বলছে যে দেখো আমি যে কালো তাতে কি আমার দোষ না ওই ভগবানের দোষ? আমি কালো বলে বারবার বলো না, একটা জিনিস মিলিয়ে নাও, এই কালো ছাড়া পৃথিবীর সব জিনিস সুন্দর হতো না। সব সুন্দরের মধ্যে কালোর একটা সংস্পর্শ আছে, তবে সে সুন্দর। আমি একবারই প্রমাণ দেব। কালো বলো না আমায়, কালো বলো না গো, ও রাজার ঝি। খেয়াল করবেন মায়েরা, ঝগড়া যখন হয় না, ভালো কথাও খারাপ শোনায়। মানে কেউ যদি বলে এই ধানটা টেনে ঘরে নিয়ে আসো, তখন যার সঙ্গে ঝগড়া হচ্ছে সে শুনবে এই ধানটা টেনে ঘরে নিয়ে আসো। মানে ধান করলে তখন কান শোনা যায়। আজকে গোবিন্দ বলছেন যে আমায় কালো বলো না, রাজার ঝি। রাজার ঝি মানে রাজার মেয়ে, কিন্তু রাধারানী শুনছেন কি আমায় কালো বলো না গোয়ালার ঝি। কৃষ্ণ বলছে কালো বলো না গো রাজার ঝি, আর রাধারানী শুনছেন কালো বলো না গোয়ালার ঝি। আমায় কালো বলো না, না 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 না, কালো বলো না গো, বলো না সর্বলোকে খায়, কালো মেঘে বৃষ্টি হলে পৃথিবী যমুনার জল সর্বলোকে খায়, কালো মেঘে বৃষ্টি হলে পৃথিবী আরেকটা কথা বলি, আয়না নাও, আয়না নিয়ে তোমার নিজের মুখটা দেখো। কালো তোমার মাথার কেশ, নয়নের তারা, কালো তোমার মাথার কেশ, নীল শাড়ি পরলে তোমাকে সুন্দর দেখায়। আরে নীলটা তো কালোর কাছাকাছি। নীল শাড়ি পরে যাও, নীল শাড়ি পরে যাও,
কৃষ্ণকে কালো বলেছে, কৃষ্ণের খুব মন খারাপ। মায়েরা, আপনারা সংসারটাকে তো সামলে রাখেন, আপনারা খুব ভালো বোঝেন যে স্বামীর সঙ্গে ঝগড়া করতে খুব ভালো লাগে, কিন্তু যখন দেখা যায় স্বামীর মনটা বেশি খারাপ হয়ে গেছে, তখন মায়েরা নিজে থেকেই ঝগড়া থামিয়ে দেয়। বোধহয় বেশি বলা হয়ে গেল গো, এতটা না বললেই ভালো, এরকম মনে হয়। আজকে রাধারানীরও সেই অবস্থা। যখনই এমন ভাবে কালো বলেছে কৃষ্ণের খুব মনটা খারাপ, তখন রাধারানীর সখীদের উদ্দেশ্যে বলছে, এই তোর এবার থামবি? আমার সঙ্গে আসিস কেন বলতো? আসিস কেন? এমন কথা বলেছিস আমার প্রাণ গোবিন্দকে। দেখ আমাদের কারো দিকে তাকাচ্ছে না, মাটির দিকে তাকিয়ে আছে। কত কষ্ট হচ্ছে আমার গোবিন্দ। একটা সীমানা রেখে বলবি তো? ঠিকই তো বলেছে, কালো ছাড়া আমাদেরকে দেখতে সুন্দর লাগতো, এই চুলটা কালো বলেই তো আমাদেরকে দেখতে ভালো। আর ঝগড়া বাড়াস না, কত টাকা চাইছে দিয়ে দে। আমি রাজার মেয়ে, আমার ঘরে সম্পত্তির কোনো অভাব নেই, ও যত টাকা চাইছে কর, টাকা মিটিয়ে দে। কি আর করা যাবে, রাধারানীর আদেশ। তাহলে কথা না বাড়িয়ে বলো শ্যামসুন্দর, কি লাগবে বলো? আমাদের রাধারানী রাজার মেয়ে, কত বর চাই তোমার? কৃষ্ণ এবার একটা শান্তির নিঃশ্বাস নিয়েছে। বাহ, এতক্ষণ পর একটু আনন্দ হচ্ছে। শোনো, যদি বলো দধি দুগ্ধ ভিতরে ঘোলের জন্য কর, তাহলে ওটা আমি আর নেবই না, কারণ দধি দুগ্ধ ভিতর ঘোলটা তো আমি খেয়েই নেব। যেটা আমি খেয়েই নেব, তারপর আবার কর কি করে দেবো? দধি দুগ্ধ খেয়ে নেবে যদি, তাহলে আবার কর চাইছো কিসের জন্য? কর চাইছি কিসের জন্য? এর আগে যতবার দধি দুগ্ধ বিক্রি করেছে তার জন্য, আজকের জন্য। আজকেরটা তো আমি খেয়ে নেবো, আর এর আগে যা যা দধি দুগ্ধ বিক্রি করেছো সেই টাকাতেই তো বাড়ি ঘর হয়েছে, সেই টাকাতেই গায়ের গয়না হয়েছে। এই গায়ের গয়নাগুলোর জন্য আমি কর নেব। হ্যাঁ, দধি দুগ্ধ বিক্রি করতে এসে শেষকালে গয়নার জন্য কর? হ্যাঁ, গয়নার জন্য কর নেব। তাহলে কোন গয়নার জন্য কত কর? এই কাগজ নিয়ে শোন, কলম কলম দেব, কাগজ কলম না। কোন গয়নার জন্য কত টাকা? আপনারাও শুনুন, মুখস্থ করুন, শেষে জিজ্ঞেস করুন। ও সুন্দরী সুমিয়ানা শোনো, রহিত এবার বলছি, শুরু করছি। কিসের জন্য কত টাকা? উপর থেকে শুরু করি। এই যে সিঁদুর, সিঁদুরের সম্মান রক্ষা করতে গিয়ে ভারত সরকার এত বড় যুদ্ধ করেছে। এই সিঁদুরের একটা বিরাট সম্মান আছে। ভারত সরকারের জন্য গর্ববোধ হচ্ছে, ভারতীয় মায়েদের সিঁদুরের সম্মান রক্ষা করার জন্য কত বড় একটা কাজ আমাদের দেশে। সিঁদুরের সবথেকে বড় সম্মান, তাই ওইটার জন্য আমি নেব কর। সিঁদুরের জন্য 1 লক্ষ টাকা, বুঝেছ? আর চোখের কাজলের জন্য 1 লক্ষ টাকা। সিঁদুর আর কাজল এর জন্য 2 লাখ টাকা। সিঁথির সিঁদুর নয়নের কাজল, সিঁথির সিঁদুর নয়নের কাজল, 2 লক্ষ দান আগে গিরিধর, 2 লক্ষ দান সিঁদুরের জন্য 1 লাখ আর কাজলের জন্য 1 লাখ।
বলে শুনিয়ে দিব? এই 2 লাখ টাকা আমাদের কর দিতে হবে। সখীগণ বলছে আমরা দেব না, তবে কারা দেবে সেটা বলে দিচ্ছি। তারাই দেবে 2 লক্ষ, তারাই দেবে 2 লক্ষ, যাদের 2 দিকে লক্ষ, 2 দিকে লক্ষ। আমরা তো 1 লক্ষ নিয়ে বাড়ি থেকে বাইরে এসেছি, আমরা কৃষ্ণ দর্শন ছাড়া কিছু চাই। কিন্তু যারা 2 লক্ষ নিয়ে জীবন কাটালো তারা, যাদের 2 দিকে লক্ষ্য, কোন 2 দিক? যারা কৃষ্ণ চায় আবার বিষয় চায়, যাদের 2 দিকে লক্ষ্য, ঠিক আছে? তাহলে সিঙ্গুলের জন্য কাজের জন্য দিচ্ছ না, এবার বলি কানের দুল। কর্ণের কুণ্ডল তারাই দেবে 4 লক্ষ, তারাই দেবে 4 লক্ষ, যাদের 4 দিকে লক্ষ, 4 দিকে লক্ষ। এখানে 4 দিক মানে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নয়, যাদের 4 দিকে লক্ষ, ধর্ম অর্থ কাম মোক্ষ, যাদের 4 দিকে লক্ষ, ধর্ম অর্থ কাম মোক্ষ, যাদের 4 দিকে লক্ষ, তারাই দেবে 4 লক্ষ। মুনি ঋষিগণ বলেছেন ধর্ম অর্থ কাম মোক্ষ, এই 4টে লক্ষ্য নিয়ে মানুষের জীবন কেটে যায়। আর গোপীগণ বলছেন এই 4টের উপরে যে প্রেমের স্থান, সেই পঞ্চম পুরুষার্থের জন্য আমরা পথে নেমেছি, আমরা তো দেব না। বলে ঠিক আছে, তাহলে এবার বলি হাতের কঙ্কন আর কোমরের কিঙ্কিনি এর জন্য দিতে করের কঙ্কন হাতের কঙ্কন আর কোমরের কিঙ্কিনি এই জন্য 6 লাখ টাকা, 6 লক্ষ। তারাই দেবে 6 লক্ষ, তারাই দেবে 6 লক্ষ, যারা 6 রিপুর বশীভূত, 6 রিপু, রিপু মানে শত্রু, 6টি শত্রু যাদেরকে সবসময় ঘিরে রাখে, তারা কারা? কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই 6টি হচ্ছে শত্রু। তার মধ্যে প্রধান শত্রু হচ্ছে 3 জন। শ্রীকৃষ্ণ বলছেন না শ্রীমদ্ ভগবদ গীতায় যে নরকের সিঁড়ি, নরকের দরজা যদি কাউকে দেখতে হয় তাহলে সে বেঁচে থেকেই দেখতে পায়, মরে গিয়ে দেখতে হয় না। নরকের 3টে দরজা গীতায় বলছে, ত্রিবিধম নরকস্যেদং দ্বারং ন শৃণুয়াত্মনঃ। গীতার শ্লোক, ত্রিবিধম নরকস্য ইহ দ্বারং। এই জগতের 3টে নরকের দরজা দেখা যায়, নাশনম আত্মন, যাতে জীবের আত্মহত্যা হয়ে যায়। সেই 3টে দরজা কি কি? কাম ক্রোধ তথা লোভ। কাম ক্রোধ এবং লোভ, তস্মাৎ এতত্রয়ম ত্যাজেৎ। এই 3টে হচ্ছে প্রধান শত্রু, বুঝেছো? এই 6টি শত্রুতে যারা বশীভূত তারা 6 লাখ টাকা দেবে। আমরা ওসবের ধার ধারি না, আমরা শুধু কৃষ্ণ চরণ চাই, আমরা তো দেব না। গোবিন্দ বলছেন এবার তাহলে শেষ কথা বলি, তোমার এত সুন্দর চরণ, সেই চরণে এত সুন্দর আলতা, আবার এত সুন্দর হিরে বাঁধানো সোনার নূপুর, হিরে দিয়ে সোনা দিয়ে বাঁধানো হিরের নূপুর, বিরাট দাম। এর জন্য দিতে হবে কত জানো? রঙ্গ নয়া লোতায়া রতন নূপুর, রঙ্গ নূপুর
রত্ন নুপুর, এর জন্য 8 লক্ষ টাকা লাগে। 8 লক্ষ তারাই দেবে, 8 লক্ষ তারাই দেবে, 8 লক্ষ। অষ্টপাশে বদ্ধ, অষ্টপাশে বদ্ধ, অষ্ট মানে 8, পাশ মানে দড়ি। 8খানা দড়ি দিয়ে আমাদেরকে বেঁধে রেখেছে কলি, যাতে আমরা ভগবানকে ডাকতে না পারি। সেই 8টি দড়ি কি কি? ঘৃণা, লজ্জা, ভয়, মান, কুল, শীল, জাতি, অভিমান। এই 8খানা দড়ি যারা ছিন্ন করতে পারেনি তারা 8 লাখ টাকা দেবে। আমরা ওগুলো ছিন্ন করেছি বলেই তো তোমার সামনে আসতে পেরেছি। আমরা দেব না? মায়েরা, আমি কিন্তু বলেছিলাম আপনারা মন দিয়ে শুনুন, পরে জিজ্ঞেস করবো মোট কত টাকা হলো। এবার আপনাদেরকে জিজ্ঞেস করবো, এতক্ষণ কৃষ্ণ যা চাইলো মোট কত টাকা চাইলো, সেই কে বলতে পারে? দেখেছেন সামনে একজন মা মন দিয়ে শুনছেন, উনি কিন্তু একবারে বলে ফেলেছেন সিঁদুর আর কাজলের জন্য 2 লাখ, কানের দুল আর গলার জন্য 4 লাখ, হাতের কঙ্কন আর কোমরের কিনকিনির জন্য 6 লাখ, আর নুপুর আর আলতার জন্য 8 লাখ, মোট 20 লক্ষ। এই 20টাকে অন্য ভাষায় বলে 20 লক্ষ। গোপীগণ বলছেন তারাই দেবে 20 লক্ষ, তারাই দেবে 20 লক্ষ। যাদের কেবল বিষয়ে 20 লক্ষ, কেবল বিষয়ে 20 লক্ষ, বলি আমাদের নাম অমৃত লক্ষ। এত সুন্দর পদ যিনি লিখেছেন মায়েরা, কিসের জন্য কত টাকা এই পদ যিনি লিখেছেন তার জন্য এবারে প্রমাণ জানেন। তিনি বলেন জ্ঞানদা, জ্ঞানদা সে বাড়ি তুমি ছাড়ো টিটব না, আমি তোমার আবার ঠাকুর আর কিছু বলিস না, আর কিছু বলিস না, বলিস না। এবারে শুধু চেয়ে দেখ, শুধু চেয়ে দেখ, ঘামে আছে
গোবিন্দের বাদিকে গিয়ে দাঁড়াই, তোদের যদি আজ্ঞা পাই